হেই কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো দাগি সিনেমাটা নিয়ে। তো ঈদের যে প্রথম দিন শুধুমাত্র বরবাদ সিনেমাটা দেখি, কারণ প্রথম দিন সকালের দিকে কোনো শো থাকে না। দেন আজকে ব্যাক টু ব্যাক দুইটা শো দেখলাম এবং আমাকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে বেশ ভালো রকম একটা প্রেশারের ওপর থেকে আজকে গেছি, বাট স্টিল আমি অনেক খুশি, কারণ যে সিনেমাগুলো দেখেছি কোথাও গিয়ে সিনেমাগুলো আমাকে খুব একটা হতাশ করেনি। হয়তো বা একটা সিনেমা হতাশ করলেও বাকি সিনেমাটা সেই ব্যাপারটা পুষিয়ে দিয়েছে। তো রিভিউ শুরু করা যাক। তো দাগির যে স্টোরিটা যদি আমি একদম সংক্ষেপে আপনাকে বলি, দেন আফরান নিশো 14 বছর পর জেল থেকে বের হয়। তিনি এক্সপেক্ট করে তাকে সবাই ক্ষমা করে দিয়েছে এবং সেটা তিনি মনে প্রাণে চায়, বাট জেল থেকে বের হওয়ার পর থেকে তিনি অনুধাবন করে যে মানুষ তাকে এখনো ক্ষমা করেনি। তো এরপরে তার লাইফে কি কি ব্যাপার ঘটে, তিনি কি কি স্ট্রাগল ফেস করে, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে দাগি। তো প্রথমেই আমি এই ভিডিওটা তাদেরকে উইশ করব যারা এর টিজার দেখে বলেছেন যে এই সিনেমাটা জাস্ট একটা গার্বেজ সিনেমা হবে, এবং শিহাব শাহিন সিনেমা বানাতে জানে না। তিনি হয়তো ওয়েব সিরিজ বেশ ভালো বানায়, ওটিটিতে বেশ ভালো কাজ করে, বাট সিনেমার যে একটা আলাদা রকম ট্রিটমেন্ট এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। তো এই কথাগুলো যারা বলেছেন তাদেরকে আমি আজকের এই ভিডিওটা উইশ করতেছি। দাগি সিনেমাটা নিয়ে কথা বলার আগে প্রথমেই যার কথা বলতে হবে তিনি হলো আফরান নিশো। আফরান নিশো জাস্ট দানব, তিনি জাস্ট দানব হয়ে গেছে। এবং বাংলাদেশি যে হিরো আছে এই হিরোদের মধ্যে আপনাদের অনেক সময় যে এই প্রশ্ন থাকে না যে বর্তমানে বাংলাদেশে যে সুপারস্টার আছে এরপরে কার সুপারস্টার হওয়ার এবিলিটি আছে, তো এরপরে আফরান নিশোর সুপারস্টার হওয়ার এবিলিটি আছে। আমি এই কথাটা জাস্ট স্পষ্ট করে বলে দিলাম, আপনারা জাস্ট মিলিয়ে নেবেন আমার কথাটা, আপনারা জাস্ট মিলিয়ে নেবেন। দাগির ক্যারেক্টারটা আফরান নিশো অ্যাজ এ নিশান নাম থাকে তার সিনেমায়, যেভাবে ক্যারি করে আপনার মাথা জাস্ট নষ্ট হয়ে যাবে। সিনেমার ওপেনিং শট থেকে একজন জেল থেকে বের হওয়া মানুষের যে আচার ব্যবহার, তার যে চেহারা, তার যে স্কিন টোন, তার আচার আচরণের মধ্যে যে পরিবর্তন, প্রত্যেকটা ছোট ছোট ডিটেইল তিনি নিজের মধ্যে ক্যারি করেছে। তিনি জাস্ট একজন আসামি হয়ে গেছে এই পুরো সিনেমায়। এবং একটা মানুষ অপরাধ বোধে যদি ভোগে, তার ভেতর যে একটা পেইন, অন্য একটা মানুষ তাকে ক্ষমা করে না, এই ব্যাপারটার জন্য যে তিনি ভিতরে ভেতরে সাফার করে, এই যে একটা ইন্টারনাল পেইন, এই পেইনটা যে পুরো সিনেমা জুড়ে আফরান নিশো ফিল করে, এই ব্যাপারটা জাস্ট আপনি তার চেহারায়, তার এক্সপ্রেশনে দেখতে পাবেন। তো পুরো সিনেমার তেমন কোনো সিকোয়েন্স নিয়ে আমি আলাদা করে কথা বলবো না, জাস্ট একটা সিকোয়েন্স নিয়ে কথা বলবো। বহু সিকোয়েন্স নিয়ে তো কথা বলা যায়, বাট আমি কোনোভাবেই চাচ্ছি না যে স্টোরিটা স্পয়েল হয়ে যাক। একটা সিকোয়েন্স নিয়ে আমি কথা বলি। তো আপনারা তো তমা মির্জার সাথে বেশ কিছু গান দেখেছেন, সো এদের মধ্যে একটা সম্পর্ক থাকে যে ব্যাপারটা আসলে নতুন না, আপনারা জানেন। তো সম্পর্কের একটা সময় তাদের মধ্যে একটু কনফ্লিক্ট দেখা দেয়। তো ওই সময়টাতে আফরান নিশো জাস্ট তাকে বলে যে তমা মির্জার সাথে তিনি 5টা মিনিট কথা বলবে। এরপরে তমা মির্জা কোনোভাবেই রাজি হয় না বা কনভিন্স হয় না। এরপরে তিনি আবার বলে যে 4 মিনিট, 3 মিনিট। তো এই যে সিকোয়েন্সটা, সেখানে আফরান নিশো যে চোখের কাজ দিয়েছে, তার পুরো ফেসের যে এক্সপ্রেশন ছিল, বাংলাদেশি বহু অ্যাক্টর আছে যে এই যে স্পেসিফিক সিকোয়েন্সটা তারা ডেলিভার করতে পারবে না, যেটা আফরান নিশো পেরেছে। এবং এরকম সিকোয়েন্স পুরো সিনেমায় বহু আছে। এই সিনেমার প্রোডাকশন ভ্যালু খুব সুপার প্রিমিয়াম না, বাট এই যে ক্যারেক্টারটা আফরান নিশো যেভাবে ক্যারি করেছে পুরো সিনেমা জুড়ে, তিনি যে নিশান হয়ে উঠেছে, এই ব্যাপারটার জন্যই আপনি জাস্ট সিনেমাটা মনোযোগ দিয়ে দেখবেন। বেশ কয়েক বছর আগে শিহাব শাহিনের মরিচিকা নামে একটা কন্টেন্টের রিভিউ আমি করেছিলাম। সেই যে কন্টেন্ট, সেটা জাস্ট স্টুপিড একটা কন্টেন্ট হয়েছে, ওইটাকে আমি জাস্ট রোস্ট করে দিয়েছি এবং সেখানেও আফরান নিশো ছিল। আজকে এত বছর পর এসে এই যে সিনেমাটা রিভিউ করতেছি, এখানেও আফরান নিশো আছে। আমি যে ব্যাপারটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, এই যে পুরো জার্নিটার মধ্যে তার কাজের ভিতর যে আলাদা রকম একটা ম্যাচুরিটি এসেছে, এই ব্যাপারটা তিনি জাস্ট পর্দায় দেখাবে। তিনি কোনো কথা বলবে না, তিনি এক্সট্রিম লেভেলের কোনো কথা বা আকাশ কুসুম কোনো কথা বলবে না, তিনি ম্যাক্সিমাম সময় চুপচাপ থাকবে, বাট তিনি তার কোয়ালিটি প্রমাণ করবে তার কাজের মাধ্যমে। বাংলাদেশের নেক্সট সুপারস্টার হবে আফরান নিশো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কথাটা শুনে কি কষ্ট পেলেন? সুপারস্টার বললাম এই কারণে, কষ্ট পেয়ে লাভ নেই, এটাই বাস্তব। বাট এর বাইরে যাদের মধ্যে সুপারস্টার হওয়ার মতো পোটেনশিয়াল আছে, লাইক আরেফিন শুভ, পার্সোনালি তার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। স্ক্রিনে আসলে তার যে স্ক্রিন প্রেজেন্স, সেই ব্যাপারটা আলাদা রকম একটা ভাইব দেয়, বাট তিনি কোথাও গিয়ে হয়তো ব্যাপারটাকে মিস ইউজ করতেছে, অথবা বাংলাদেশি যে ডিরেক্টররা আছে তারা হয়তো তাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারতেছে না। এবং অন্যদিকে স্ক্রিপ্টের ক্ষেত্রে তার চয়েস খুব একটা ভালো না, যে ব্যাপার থেকে আফরান নিশো অনেকাংশেই এগিয়ে থাকবে। আমি এখানে তাদের মধ্যে কম্পেয়ার করতেছি না, জাস্ট আমি তাদের যে কাজের প্যাটার্ন এই ব্যাপারে বলতেছি। সো নেক্সট যে ব্যাপারটা, সেটা হলো এই সিনেমার যে গান, ভাই গানগুলো জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে। একটা সিনেমার মধ্যে গান কিভাবে রাখতে হয়, স্টোরির সাথে গানটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, আমি বলতে চাইবো যে বহু পরিচালকের শিহাব শাহিনের থেকে এই ব্যাপারটা শেখা উচিত। গল্প বলার সাথে সাথে কিভাবে গানটা রাখবেন এবং গানের মাধ্যমেও কিভাবে গল্প
গল্প বলবেন সেটা আপনারা শিহাব শাহিনের কাছ থেকে শিখে নেবেন, নতুন যারা আছেন, এবং ড্রামা বিল্ড আপ কিভাবে দিতে হয় সেটাও শিখে নেবেন। এমন ড্রামা বিল্ড আপের কোনো দরকার নেই যে ড্রামা অডিয়েন্সের উপর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না, বাট শিহাব শাহিন খুব অল্প সময়ে কিভাবে যে অডিয়েন্সের উপর ড্রামা বিল্ড আপ দিয়ে ইম্প্যাক্ট ফেলতে হয় সেটা জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সিনেমার মাধ্যমে। গানের কথা বলতেছিলাম, তো সিনেমায় হয়তো অনেকগুলো গান নেই, 2-4টা গান থাকে, এবং এর মধ্যে যে গানটা খুব ভালো হয়েছে সেটা ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বাট জেফারের একটা গান আছে সিনেমার মধ্যে, এবং গানটা যে সময়টাতে আসে ওই সময় অনুযায়ী গানটা জাস্ট সিনেমার সাথে মিশে গেছে। পার্সোনালি গানটা আমার কাছে চমৎকার লেগেছে এবং আমি ওয়েট করতেছি গানটা তারা কখন ড্রপ করবে। তমা মির্জা এবং রাশেদ মামুন অপু এখানেও তারা বরাবরের মতো ফ্যান্টাস্টিক কাজ করেছে। তো তমা মির্জা কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করে, শুরু থেকে আমি তার প্রত্যেকটা কাজ দেখেছি, তো এখানেও তার ব্যতিক্রম ছিল না। তার ক্যারেক্টারটাও কিন্তু বেশ ইন্টেন্স একটা ক্যারেক্টার, মানে জাস্ট পুতুলের মতো যে ইউজ করা হয়েছে একজন নায়িকা হিসেবে, জাস্ট দেখানোর জন্যই দেখানো হয়েছে এই ব্যাপারটা না। তার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু শেড আছে, মানে একটা সিনেমায় নায়িকা রাখতে হবে সেই জন্য রেখে দিলাম এমন শৌখিন ক্যারেক্টার কিন্তু তিনি না। এই চরিত্রের মধ্যে ভালো সময় আছে, খারাপ সময় আছে, তিনি বেশ স্ট্রাগল ফেস করে, তো সব মিলিয়ে তিনি খুব ভালো পারফর্ম করেছে। অন্যদিকে রাশেদ মামুন অপু, তাকে আপনারা ভিলেন বলতে পারেন, বরাবরই তাকে ভিলেন হিসেবে আমরা দেখতে পাই, বাট এখানে তিনি ফ্যান্টাস্টিক কাজ করেছে। মানে এই ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্ট্রি কাজ করবে, স্ক্রিনে তিনি যতক্ষণ থাকবে আপনি জাস্ট একটা চিন্তায় পড়ে যাবেন যে এই ক্যারেক্টারটা কখন কি করে ফেলে। এর বাইরেও যে অভিনেতা এবং অভিনেত্রী ছিল সবাই খুব ভালো কাজ দেখিয়েছে। তবে পার্সোনালি যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো আফরান নিশো এবং তার বাবার মধ্যে একটা সমস্যা চলতে থাকে, মানে বাবা ছেলের সম্পর্কটা যেভাবে দেখায়, এবং এই সম্পর্কটা জাস্ট এক এক সময় এক একটা দিকে মোড় নেয়। সম্পর্কটা যে খুব ভালো সেটাও না, আবার যে খুব খারাপ সেটাও না। দেখা গেল যে ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে, আবার খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে। আফরান নিশো নিজের মধ্যে একটা পেইন ফিল করে, একটা অপরাধ বোধ তার মধ্যে থাকে কোনো একটা কারণে। তো এই ব্যাপারটা তিনি তার বাবার কাছে যেভাবে এক্সপ্রেস করে, এসব সিকোয়েন্স আমি আসলে বহু বছর মনে রাখবো। মানে এর যে ইম্প্যাক্ট, এই সিনেমাটা দেখার পর আমি আরো একটা সিনেমা দেখি, বাট ইম্প্যাক্ট এবং রেশ আমার মাথার মধ্যে এখনো রয়ে গেছে। আমি জাস্ট ভুলতে পারতেছি না যে সিনেমাটার স্টোরি, অ্যাক্টিং, এসব ব্যাপার নিয়ে জাস্ট আমি প্যারা খেয়ে যাচ্ছি। এখন এই সিনেমাটা কি 100% একুরেট একটা সিনেমা হয়েছে? সেটা কিন্তু একদমই হয়নি, এবং আমার মনে হয় না যে কোনো সিনেমাই একদম 100% পিওর হয়। তবে ফার্স্ট হাফটা আমার কাছে চরম লেগেছে, সেকেন্ড হাফে এসে শুরুর দিকে সিনেমার স্টোরিটা বেশ ড্রাগ করে, এবং এখানে গল্পটা যেহেতু কয়েকটা শাখা প্রশাখায় বিস্তার লাভ করে, তো এই সময়টাতে গল্পটা একটু স্লো মনে হবে আপনার কাছে, বাট স্টিল সব মিলে সিনেমাটা চমৎকার সিনেমা। এবং আফরান নিশো জাস্ট একটা বিস্ট, তিনি জাস্ট একটা বিস্ট। পুরো সিনেমায় তিনি ক্যারেক্টারটা যেভাবে ক্যারি করেছে, আমি জাস্ট বহু বছর তার কথা মনে রাখবো। এখন আপনি যদি বলেন যে এটা কি তার ক্যারিয়ারের সেরা অভিনয় করা সিনেমা, আমি বলবো না, এর থেকে ইন্টেন্স ক্যারেক্টারও আমি তাকে দেখেছি। নিঃসন্দেহে দাগি এই ঈদের সব থেকে স্টোরি হেভি সিনেমা হতে যাচ্ছে। যারা খুবই গল্প নির্ভর সিনেমা পছন্দ করেন এবং বড় স্কেলের বা কম্প্যাক্ট কমার্শিয়াল সিনেমার বাইরে এসে যারা একটু ভালো গল্পের নির্মাণ দেখতে চান, তারা এই সিনেমাটা ট্রাই করতে পারেন। এবং টেকনিক্যাল ব্যাপারে যদি এই সিনেমাটার ক্ষেত্রে বলি, দেন টেকনিক্যাল ব্যাপার একদমই ক্লিন আমি বলবো, কারণ এর যে টিম তারা খুবই এক্সপেরিয়েন্স টিম। এডিটিং বলেন বা সিনেমাটোগ্রাফি বলেন, কালার গ্রেডিং বলেন, এসব ব্যাপারে কোনো ভুল ত্রুটি আপনার চোখে পড়বে না। সো সব মিলিয়ে দাগি আমার কাছে অসাধারণ লেগেছে। যদি অলরেডি কেউ দাগি দেখে ফেলেন, আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন যে আপনার কাছে দাগি কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।